নমস্কার সকলকে, গুড মর্নিং। আমি সুমনা, উইথ সুমনার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি বন্ধুরা। আজকে সকাল 6টা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করব ভালো লাগবে, অনেক বেশি মোটিভেট হবে আজকের ব্লগটা দেখে তোমরা। আচ্ছা, ছেলে মেয়েদের কিন্তু স্কুল খুলে গেছে, আর আমার হাজব্যান্ডের তো আগে থেকেই স্কুল খুলে গেছে। তো মেয়েকে এখন স্কুলে পাঠাবো, ওর জন্যই আর কি তোড়জোড় চলছে। তো ওকে ঘুম থেকে তুলে তারপর আমি ওকে গাটা ধুয়ে নিয়ে এখন ওকে খেতে দিয়েছি। দেখো আজকে অনেকটা দেরি করেছে, ওই জন্য খাওয়ার জন্য ওর আর আলাদা টাইম নেই। তো হাতে পাউরুটি আর জ্যাম ধরিয়ে দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। খাচ্ছে কম, খেলা করছে বেশি। দেখো কি করছে। আর ওর চুলটা আমি একটু বেঁধে দিচ্ছি। কি বলো তো, এখন তো চুলটা একটু বড় হয়েছে, এই জন্য মাথাটা ভেজায় না যখন আমি সকালে ওকে গা ধোয়াই, কেননা ও শুকাতে অনেকটা টাইম লাগবে, আবার চুল ছেড়ে স্কুলে পাঠালে আবার পরে গরম লাগবে। তো চুলটুলগুলো বেঁধে দিয়ে তারপরে স্কুলে পাঠাবো। আর দেখো কি ভালো লাগছে, বাচ্চাদের এরকম বড় বড় চুল কিন্তু বেশ লাগে। আমার ইচ্ছা আরেকটু বড় করব চুলটা, তাহলে একটু ভালো করে বাঁধার মতো হলেই ব্যাস, কাঁধ পর্যন্ত করবো আমি এই চুলটা। এটা আর কি ইচ্ছা, সব মায়েদেরই থাকে তাই না? তো আমারও খুব ইচ্ছা আর কি। ছেলের থেকে মেয়ের ডিফারেন্সটা অনেকটা, ওই জন্য ওর প্রতি ভালোবাসাটা একদমই অন্যরকম। ছেলে একরকম পেয়েছে, মেয়ে আর এক রকম পাচ্ছে। তো আমার এবং আমার হাজব্যান্ডের দুজনেরই একটা আলাদা ওরকম ব্যাপার আছে মেয়ের প্রতি। তো আমার ছেলেও তাই, যেহেতু বুনু অনেকটা ছোট, তো ও সবার কাছে খুবই আদরের, আর একটু পুতুল পুতুল সাজিয়ে রাখলে বেশ লাগে দেখতে। তো যাই হোক, ওরা স্কুলে চলে গেছে, মানে আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে গেছে। তারপর আমি নিচে কিন্তু অনেকগুলো কাজ সেরেছি, তোমাদেরকে তো দেখালাম শুধু ওই জায়গাটা মুছছি। আশপাশগুলোতে সব ধুয়ে দিয়েছি, কেননা পাশে দেখলে যে মিস্ত্রিরা অলরেডি চলে এসছে, পাশে যে বাড়িটা হচ্ছে তার জন্য প্রচুর মাটি ফেলছে ওই জায়গাটায়। এবং আমার ঘর বাড়ি যে কী নোংরা হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না, সিঁড়ি টিড়িগুলো। তো যাই হোক, আজকে আর সিঁড়িটা আমি ঝাড় দিইনি, লাস্ট দিনই ঝাড় দিয়েছি। তো আশপাশগুলো পাঁচিলের ভেতরে সমস্ত সব ধুয়ে দিয়েছি। আর পুরো কাদা জল বেরোচ্ছিলো জানো না, মানে ওই যে হয় না সিমেন্টের করা, তার মধ্যে না পুরো কালচে কালচে ছোপ ছোপ পড়ে গিয়েছিলো। তো সেইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর আমি আবার গাছে, আমার যেহেতু এখন বৃষ্টি একদমই নেই আর প্রচণ্ড গরম, তো গাছগুলোতে সমস্ত সব জল টল দিয়ে তারপর আমি উপরে এসে উপরের কাজ করছি। মানে নিচে যতক্ষণ ছিলাম নিচের কাজ করেছি, করে তারপরে উপরে এসেছি। আর কি বলো তো, এইভাবে যদি না কাজ করি না তাহলে আর হয় না, ওই আবার আলাদা করে নিচে গিয়ে কাজ করাটা আমার হয় না। তো মেয়ে যখন চলে যায় তারপরেই আমি আশপাশগুলো যদি ধোয়ার থাকে ধুয়ে তারপরে ঝাড় দিয়ে গুছিয়ে আসি। সব দিন ধুই না, কেননা সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ির সামনে এক গাদা জল আমার একদমই ভালো লাগে না দেখতে। আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি সাধারণত, কিন্তু আজকের যা অবস্থা মানে পুরো কালচে হয়ে গিয়েছিল, তো সেইগুলো ভালো করে করে জল দিয়ে দিয়ে ধুয়ে তারপর আমি উপরে এসেছি। উপরে এসে আমার যে কী অবস্থা হচ্ছে, আমার গাটা দেখছো পুরো চকচক করছে মানে ঘামে, একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আর ঘর মুছতে না অতটা কষ্ট হয় না জানো তো, কারণ ফ্যান চালিয়ে তো হয়, মানে ঘর মোছা যায়। আর ঘর ঝাড় দিতে যে কী বিশ্রী কষ্ট হয়, তার মধ্যে আবার আমি একটুখানি চায়ের যে পাতা আর কি, ব্যবহার করা চায়ের পাতা আমি শুকাতে দিয়েছিলাম জানলায়। আর সকালবেলা উঠে দেখি কি পুরো জানলা মানে মেঝেতে আমার সেই চায়ের পাতা পড়ে আছে, পুরো মুঠো মুঠো। বোধহয় রাত্রিবেলা একটু হাওয়া দিয়েছিল, তো উল্টে এসে আমার ঘরে এসে পড়েছে, পুরো ঘরটা একদম নোংরা হয়ে গেছে। ওই জন্য ঝাড় দিতেও অনেকটা টাইম লেগে গেল। তোমার চেয়ার টেবিলের নিচে, ডাইনিং টেবিলের নিচে সমস্ত জায়গায় ছড়িয়ে আছে। তারপর সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। আর ঘর ঝাড় দেওয়া আর ঘর পরিষ্কার করার আগেই আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর কাবলি ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ইতিমধ্যে হয়েও গেছে, গ্যাসটাও নেমে গেছে। তো আমি একটুখানি এটাকে ছেঁকে নিলাম, নিয়ে তাহলে কষাতে সুবিধা হবে। জল শুদ্ধ দিলে বা চামচে করে দিলে না অনেকটা টাইম লেগে যায় জল শুকিয়ে তারপরে কষাতে। আর একটা গোটা আলু দিয়েছিলাম। এখানে গোটা আলুটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা যাতে একটু মানে মাখা মাখা হয় আর কি। তো ছোট ছোট পিস করে আলু দিইনি, তাড়াহুড়োতে যা হয় আর কি, অত কিছু করার টাইম থাকে না। তো আজকে রান্না করতে আসলাম কাবলি ছোলা। তো রান্না করতে এসে দেখলাম পেঁয়াজ নেই। তো পেঁয়াজ নেই যেহেতু পেঁয়াজ ছাড়াই আমি রান্না করছি, আর এখানে একটু রসুন দিয়েছি একটু। তো তারপর
যে সেদ্ধ করা কাবলি ছোলা ছিল দিয়ে দিয়েছি। আর এখানে মশলা হিসেবে দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি, আর জিরের গুঁড়ো, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিলাম জল। আর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি। হ্যাঁ, আর শুধু টমেটো থাকলে দেওয়া যেতে পারে, নাহলে টমেটো কেচাপও দিলে কোনো অসুবিধা নেই। আর এখানে দেখো চলছে ছোট্ট একটা ফ্যান, এটা হচ্ছে আমার রান্নাঘরের স্পেশাল ফ্যান। তো এটার জন্যই আমি বেঁচে আছি, নাহলে এতক্ষণ বোধহয় মাথা ঘুরে পড়ে যেতাম। তো আমার এদিকে দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে এসছে। আর এটা করার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে টিফিন দেবো। ও সাধারণত রুটি নিয়ে যায়, তো আজকে রুটি দেবো আর রুটির সাথে দেবো এই তরকারিটা। আর দেখো আমার হাজব্যান্ড দেখো মাছ নিয়ে এসে, তো আমি এইগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এইগুলো ফ্রিজে যাবে। আর ছেলে তো মাছ খায় না, তো ওর জন্য আলাদা করে করব ডিম। আর আমার ছেলে জানো তো রুটির সাথে কাবলি ছোলা খায় না, তরকা খায় না। ও কিসের সাথে খায় শুনলে অবাক হয়ে যাবে তোমরা, ও খায় ভাতের সাথে। তো ওর জন্য কাবলি ছোলাটা হয়ে যাবে। তো আমি ভেবেছিলাম যে ডিম দিয়ে অন্য কিছুটা তরকারি করব, তা আর কাবলি ছোলাটা রেখে দেবো, রাত্রে আমরা রুটি দিয়ে খাবো। কিন্তু এখন আর দেখছি সেটা হবে না। যাই হোক, আর ডিমের ঝোল টোল আর করবো না, শুধু ওর জন্যই ডিমটা আলাদা করে করব। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে আটাটাও মেখে নিয়েছি। আর আজকে আমাকে বললো একটাই রুটি নিয়ে যাবে। ও সাধারণত 3টে রুটি নিয়ে যায়, ওর 3জন কলিগ সবাই একটা একটা করে খায়, বোধহয় তারা আসবে না। তো সেই জন্য বললো যে আমাকে একটা রুটি করে দেবে। তো একটা রুটির কি আটা মাখা যায় বলো তো? তাই জন্য আমি ভাবলাম রাত্রিবেলার রুটিরও আটা আমি একেবারে মেখে রেখে দিই। তো আটাটা মেখে আমি ফ্রিজে রাখলাম, আর ওই একটাই রুটি করলাম। দেখো আগে থেকে কিন্তু বেশ শিখেছি জানো তো এইভাবে রুটি করাটা। আগে তো একদমই ফুলতো না, এখন তাও তবুও মোটামুটি ফোলে। তো যাই হোক, আগে একদমই ভাল লাগতো না এইভাবে রুটি করে সেই রুটিটা খেতে একদম টেস্ট লাগতো না জানো তো। তবে এখন খানিকটা টেস্ট ডেভেলপ হয়ে গেছে। তো মাঝে মধ্যে সুযোগ পেলে ওইভাবে আগুনে ফেলে যে রুটিটা সাধারণত আমরা সবাই করি, ওভাবেও করি। সেটা মাঝে সাঝে, যেহেতু ওটা খাওয়া শরীরের পক্ষে ভালো না বলে এখন আর খাই না। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট। আর আমি প্রচুর বাসন মেজেছি, কিচ্ছু তোমাদেরকে দেখাইনি। হ্যাঁ, দেখালে অনেকটা বড় হয়ে যাবে। মানে সমস্ত রান্নাবান্নার বাসন টাসন যা ছিল, তারপরে রাত্রিবেলা ছেলে সবার শেষে খেয়েছে। এবার ও খেয়ে তো আর ওর মাজবে না কোনো কিছু, ও ওইভাবেই ফেলে রেখেছিল। তো সেইগুলো আমি একসাথে সমস্ত সব মেজে গুছিয়ে রান্নাঘরটা পুরো ফাঁকা করে ফেলেছি। তারপর আমি কৌটোগুলো একটুখানি মুছে নিচ্ছি, যেহেতু গ্যাসের মানে কাউন্টার টপের উপরেই এইগুলো থাকে, পুরো আঠা আঠা টাইপের হয়ে গেছে। মানে হালকা একটা আঠা আঠা ভাব চলে এসছে, দেখলেও বোঝা যাবে না, কিন্তু হাত দিলে কিন্তু বেশ বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটু তেলচিটে ভাব চলে এসছে। তো সেই জন্য আমি ভাবলাম যে স্প্রে দিয়ে একটা কাপড়ে করে নিয়ে ভালো করে একটু মুছে দিই, তাহলে একদম চকচক করবে। রোজ রোজ পরিষ্কার করা যায় না। আর যতক্ষণ একটা কৌটো খালি হচ্ছে ততক্ষণ আমি সেই কৌটোটা পরিষ্কার করি না। আমার যখনই কৌটো খালি হয় আর তখনই আমি সেটাকে পরিষ্কার করে নিই। যেমন এই যে খালি কৌটোটা দেখছো, এটা চিনির কৌটো ছিল, তো চিনি ফুরিয়ে গিয়েছিলো বলে আমি চিনির মানে পুরোটা ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। চিনি এনেছি, কিন্তু এখনও চিনিটা ঢালা হয়নি, কাগজ থেকেই ব্যবহার করছি, পরে ঢেলে নেবো সময় মতো। তারপর এখানে এটা সরিয়ে দিলাম, তোমার স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে জায়গাটা ভালো করে একটু মুছে নিলাম। একটু ধুলো ধুলো মতো পড়ে, দেখতে ভালো লাগে না। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার সেই মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাদের নাম। কমেন্ট করেছেন লাইফ উইথ স্মাইল, রিম্পা ক্রিয়েশন, ব্লগ উইথ সুস্মিতা, মঙ্গলতান্তি বাংলাদেশ থেকে। মঙ্গলতান্তি আমার মনে হয় আমি ঠিক উচ্চারণ করছি, যদি ভুল হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছো, আমার সত্যি খুব ভালো লাগে দেখতে, বা উৎসাহিত হই আমি যে সবাই আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করছে। সত্যি খুব ভালো লাগে, যে কোনো ক্রিয়েটারের কাছেই এটা ভীষণই আনন্দের একটা বিষয় যে তার ক্রিয়েশনটা সবার কাছে প্রশংসিত হচ্ছে। আর এভাবে তোমরা সুন্দর সুন্দর করে কমেন্ট করো, খুব ভালো লাগে আমার পড়তে। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের উত্তর দিই, দেরি হলেও দিই। আর আমি খুবই ভাগ্যবতী
যে খুব ভালো ভালো কমেন্ট আসে, 2-1জন খুব বাজে বাজে কমেন্ট করে, মানে স্পেসিফিক একজন করে খুবই বাজে বাজে কমেন্ট করে, মানে খুবই নোংরার আর কি, ছেলে একজন সে। আর এমন ধরনের ব্লগ করো, এই করো, ওই করো বলে না, সেগুলো সত্যি খুবই লজ্জাজনক। মাঝে মধ্যে তো আমি সেগুলোকে ডিলিট করে দিই, মাঝে মধ্যে সেটাকে করি না বা কোনো রেসপন্স করি না। এগুলো খুবই খারাপ লাগে। আমি কী ধরনের ব্লগ বানাই সে কিন্তু জানে, বোঝে, দেখে, তবুও যে কেন এই ধরনের এই করে কমেন্ট করে আমি জানি না। উত্ত্যক্ত করতে হয়তো তার ভালো লাগে। তো আমি তাদের সাজেস্ট করব যারা এই ধরনের ব্লগ বানায় তাদের কাছে দেখতে। এরকম ব্লগ এখন ইউটিউবে প্রচুর আছে, যার জন্য আমাদের মতো ব্লগাররা অনেক বেশি মার খাচ্ছে, এটা সবাই বলবে। কারণ ওইসবের দিকে এখন মানুষের বেশি ঝোঁক। তো যাই হোক, আমরা যারা সৎভাবে কাজ করছি বা সম্মান রেখে কাজ করছি, এভাবে কাজ করে যাব। আশা করব আমাদের যে পরিশ্রমটা সেটা নিশ্চয়ই কোনো দিন সফল হবে। পরিশ্রমের দাম আমরা নিশ্চয়ই একদিন না একদিন পাবো, সেই আশা নিয়েই কাজ করে চলে। আচ্ছা, কিছুদিন আগে আমার ইউটিউবের একজন বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিল, দিদি তুমি কি মনিটাইজ হয়ে গেছো বা তুমি কি টাকা পাচ্ছ? না বন্ধু, এখনও টাকা পাইনি, এখনও খুব সামান্য পরিমাণে আমার ওয়াচ টাইম বাকি আছে। তো আশা করি খুব শীঘ্রই সেটা পূরণ হয়ে যাবে, আর আমি তাড়াতাড়ি মানে আমার মেহনতের ফল আমি পাবো। উপরওয়ালার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা থাকলে সেটা খুব শীঘ্রই হয়ে যাবে। তো কথা বলতে বলতে অনেকখানি কাজ আমি এগিয়ে ফেলেছি। এই যে ট্রেটা ভীষণ নোংরা হয়েছিল, সব সময় সরিয়ে সরিয়ে পরিষ্কার করাটা সম্ভব হয় না, তো ভীষণ নোংরা হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আর কি সরিয়ে টরিয়ে দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর আমি এখন ঘরটা মুছে নিচ্ছি। আর বিশ্বাস করো, এই সময় আমার গা দিয়ে পুরো আগুন ছুটছে, আর আমার মনে হচ্ছে আমি এখনই গিয়ে জলে ঝাঁপ দিই। তো যাই হোক, এটাই আমার শেষ কাজ, আর এটা হলেই আমি এখন যাব স্নান করতে। তো আশা করব আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখাবে নতুন একটা ব্লগে।